গুড ইভিনিং সকলকে। আজকে আমার প্রেজেন্টেশনের টপিক হলো মেনশন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ইন জিওগ্রাফি টিচিং, অ্যান্ড সেকেন্ড ইজ রাইট দ্য ইম্পর্টেন্স অফ জিওগ্রাফি ফেয়ার, অ্যান্ড থার্ড ইজ এজ এ জিওগ্রাফি টিচার হাউ ইউ অর্গানাইজ অ্যান এক্সকারশন ফর ইয়োর স্টুডেন্টস। অর্থাৎ প্রথম প্রশ্নটি হলো যে ভূগোল শিক্ষণের ক্ষেত্রে কি কি অ্যাক্টিভিটি করানো যায় বা কি কি রয়েছে। এছাড়া দ্বিতীয় প্রশ্ন হলো যে ভূগোল মেলার আয়োজন হলে একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার গুরুত্ব কি রয়েছে। এবং তৃতীয় প্রশ্ন হলো যে আমি একজন ভূগোল শিক্ষক হিসাবে কিভাবে শিক্ষামূলক ভ্রমণে অর্গানাইজ করব, সেটি সম্বন্ধে আমরা গভীর ও বিস্তারিতভাবে জানব এই পিপিটির মধ্য দিয়ে। তো ইন্ট্রোডাকশন প্রথম রয়েছে আমাদের ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশনে আমরা জানবো যে ভূগোল হচ্ছে একটি গতিশীল ও প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, যেটিকে বিজ্ঞান ভিত্তিকও বলা হয়। কারণ একে আমরা গতিশীল বলছি যে এখানে কি করছে, স্তব্ধ নেই, সে মানুষ থেকে পরিবেশ ও জীবজগৎ নিয়ে আলোচনা করছে এবং এর কোনো অন্ত নেই। অর্থাৎ তার সৃষ্টি রয়েছে, তার পরিপূর্ণ রয়েছে, তার বিবর্তন রয়েছে, সমস্ত কিছু মানে এই বিরামহীন। যেন জীবন আমাদের শৈশব থেকে যৌবন, যৌবন থেকে পরিণত এগিয়ে যাচ্ছে, তারপরে বৃদ্ধ, সেভাবেই আমাদের ভূগোলও এগিয়ে চলছে ধীরে 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 ধীরে, এ কোনো স্তব্ধ নেই। আর একটি প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট বলা হচ্ছে কারণ এতে আমরা যে ধরো নদীর পাড় ভাঙন হলো, নদীর বা বন্যা হলো, বন্যা ক্ষয়ক্ষতি হলো, তা আমরা সচক্ষে দেখতে পেলাম, সেটির আমরা একটা রিপোর্ট তৈরি করতে পারবো যে ল্যাবরেটরিতে, তাইকে আমরা প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট বলছি। এছাড়াও এই ভূগোলের মানুষ এবং পরিবেশ এবং জীবজগতের সঙ্গে একটি নিবিড় সম্পর্ক রয়েছে। তাই আমরা ভূগোল শিক্ষণে নানা অ্যাক্টিভিটিস এবং ভূগোল মেলার আয়োজন করতে পারি এবং গুরুত্বপূর্ণভাবে এক্সকারশন করতে পারি, সেটা জিওগ্রাফির মাধ্যমে সম্ভব হয়। এর পরবর্তী প্রশ্ন আমাদের প্রথম রয়েছে যে ডিফারেন্ট অ্যাক্টিভিটিস ইন জিওগ্রাফি টিচিং। অর্থাৎ যে জিওগ্রাফি টিচিংয়ের ক্ষেত্রে আমি কি কি অ্যাক্টিভিটি করতে পারি যা শিক্ষার্থীদের আকর্ষণীয় ও শিক্ষণে মনোযোগ করে তুলবে, তাদের বা মনোযোগী করে তুলবে। প্রথম রয়েছে আমাদের অবজারভেশন অ্যাক্টিভিটি। অবজারভেশন কি, যে প্রথম চিত্রটিতে রয়েছে একটি ভারতের ম্যাপ তুলে ধরা হয়েছে শিক্ষার্থীদের কাছে। তারা কি করছে, ক্লাসরুমে প্রথমে দেখছে ম্যাপটিতে কী রয়েছে। ম্যাপটিতে কোনো জায়গায় কোনো স্থান রয়েছে হলুদ কালার, কোনো স্থানে রয়েছে ব্লু কালার, কোনো স্থানে রয়েছে মাটি মাটি কালার। তাহলে তারা এখানে নিজের থেকেই বলতে পারবে যে কোন স্থানটি জলভাগ, কোন স্থানটিতে মরুভূমি, কোন স্থানটি ভারত। এছাড়াও তারা যে আমাদের ইন্ডেক্স রয়েছে ম্যাপটির মাধ্যমে, সেখানে কী লেখা আছে, রোড, ওয়াটার বডি, এ সমস্ত কিছু ওখানে আলোচনা করা হয়েছে। তাহলে হচ্ছে অবজারভেশন অ্যাক্টিভিটি। এছাড়া আমরা অবজারভেশন অ্যাক্টিভিটি করাতে পারি, হয়তো ধরো আমি একটি ক্লাসরুমে পড়াচ্ছি, ক্লাসরুমে পড়াতে 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 দেখা গেল যে কোনো দিন বৃষ্টি হচ্ছে, কোনো দিন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে, কোনো দিন প্রচণ্ড রৌদ্র দিচ্ছে, আবার কোনো দিন কুয়াশা ভাব করে রয়েছে। ফলস্বরূপ কী হবে, যে শিক্ষার্থীরা যে আবহাওয়া, এই আবহাওয়ার পরিবর্তন বা জলবায়ুর পরিবর্তন দিন দিন হচ্ছে তারা জানতে পারবে। সেটা হচ্ছে একটা অবজারভেশন অ্যাক্টিভিটি। এরপর রয়েছে ম্যাপ অ্যাক্টিভিটি। ম্যাপ, যে আমি প্রথম প্রশ্নটিতে বললাম যে শিক্ষার্থীরা যে একটি ম্যাপ দেখানো হয়েছে, সেখানে বিভিন্ন ম্যাপের সাহায্যে তারা কী করছে, এখানে একটি ভারতের ম্যাপ দেখা আছে। ভারতের ম্যাপটিতে কী রয়েছে, যে বিভিন্ন রাজ্যগুলি, সে রাজ্যগুলির নাম তারা জানতে পারবে, সে রাজ্যগুলির রাজধানী জানতে পারবে তারা প্রত্যেকটি নাম। এছাড়াও যদি আমি একটি তাদের টোপোগ্রাফিক্যাল ম্যাপ দেখাই, তাহলে কী হবে, যে কন্ট্যুর লাইন অনুযায়ী যাই তারা বুঝতে পারবে কোন স্থানে কতটা উচ্চতা। এছাড়াও তারা এই ম্যাপের মাধ্যমে দেখে তারা নিজেরাও ম্যাপ আঁকতে শিখবে। এটা একটি পদ্ধতি। এরপর রয়েছে আমাদের ডায়াগ্রাম অ্যান্ড মডেল অ্যাক্টিভিটি। ডায়াগ্রাম আর মডেল কি, হয়তো শিক্ষার্থীদের আমি পড়িয়ে দিলাম যে পৃথিবী আমাদের গোলাকার, পৃথিবীতে সমুদ্র 7টি সমুদ্র রয়েছে, 7টি মহাসাগর রয়েছে, সাগর রয়েছে প্রভৃতি সম্বন্ধে।
কিন্তু যদি তাদের আমি জলচক্র, অর্থাৎ এই যে জলচক্র সম্বন্ধে যদি আমি পড়িয়ে দিলাম, প্রথমে সূর্যতাপে বাষ্পীভবন, ঘনীভবন, তারপরে মেঘরূপে পরিণত হচ্ছে, তারপরে আবার বৃষ্টিপাত হচ্ছে, ঘুরে যে এই চক্রটি চলছে আমাদের বাষ্পীভবন, ঘনীভবন, বৃষ্টিপাত, সেটি যে একটা চক্র আকারে চলছে, সেটি যদি আমি একটা তাদের মডেলের সাহায্যে দেখিয়ে দিই, তাহলে আবার ডায়াগ্রামের সাহায্যে, তাহলে তারা আরও ভালো বুঝতে পারবে। এক আর দ্বিতীয়, পরবর্তীকালে তারা ডায়াগ্রাম অ্যাক্টিভিটি করতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। এছাড়াও যদি ডায়াগ্রাম মডেলের সাহায্যে আমরা কাজ করানো হয়, একটি গ্লোব দেখানো হলো, গ্লোবের সাহায্যে শিক্ষার্থীদের বলা হলো যে তোমরাই নিজেরা গ্লোবটি ঘোরাও, ঘুরিয়ে দেখো যে কোন স্থানে কোনখানে দ্রাঘিমার চিহ্ন, কোনখানে অক্ষাংশের চিহ্ন রয়েছে, সেগুলি আমাকে বলো। ফলস্বরূপ তারা শিখতে পারবে। এরপর রয়েছে আমাদের ডিসকাশন অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, যেটা আমরা প্রথম চিত্রটির মাধ্যমে দেখতে পাচ্ছি যে কতগুলি স্টুডেন্ট রয়েছে, তাদের একটি দলগত কাজ দেওয়া হয়েছে যে পরিবেশ সমস্যা সম্বন্ধে, দিন দিন প্লাস্টিক দূষণ সম্বন্ধে। তাহলে তারা কি করবে, যে নিজেদের মধ্যে আলোচনা করবে সকল মিলে, তাদের গ্রুপের মধ্যে সহযোগিতা বাড়াবে একে অপরের, এবং আলোচনার মাধ্যমে তারা লিখবেও, বুঝতে ও শিখতে আরও ভালোভাবে পারবে। এরপর হচ্ছে ডেমনস্ট্রেশন, অর্থাৎ আমি তাদের বলে দিলাম যে এই সাইডে আমাদের রয়েছে দক্ষিণ আমেরিকা, এধারে রয়েছে আমাদের উত্তর আমেরিকা, এধারে রয়েছে আমাদের ভারত, এদিকে রয়েছে আরব সাগর, এদিকে রয়েছে আমাদের ইউএসএ, এধারে রয়েছে আমাদের আরও অন্যান্য কান্ট্রিগুলি। তাহলে কী হবে, তারা বলে পড়িয়ে দিলাম, এক ঘেমে হয়ে যাবে, তারা বুঝতে পারবে না, তারা হা করে শুধু ভালিয়ে যাবে আমার দিকে। কিন্তু পরবর্তীতে যদি আমি তাদের ডেমনস্ট্রেশন, অর্থাৎ বিভিন্ন পিপিটির মাধ্যমে বা মডেল নিয়ে আসে দেখিয়ে দিই যে এভাবে আমাদের হয়, এদের রয়েছে উত্তর আমেরিকা, এদের রয়েছে দক্ষিণ আমেরিকা, তাহলে তারা আরও ভালোভাবে শিখতে ও বুঝতে পারবে। স্বভাবে আমি তাদের একটি মডেল বানাতে বলবো যে তোমরা একটি ভারতের মডেল বানাও। সে মডেলটিতে কোনটিতে রয়েছে ভারত, কোনটিতে রয়েছে ভারতের বিভিন্ন রাজ্যগুলি, কোন রাজধানীগুলি, কোনটি আমাদের কেন্দ্রশাসিত অঞ্চল, কোনটি রাজ্য শাসিত অঞ্চল, সেগুলি তারা সকলেই জানতে পারবো, নিজের হাতে কলমে কাজ করবো, শিখতে পারবে। এরপর রয়েছে আমাদের ইম্পর্টেন্স অফ জিওগ্রাফি ফেয়ার, অর্থাৎ জিওগ্রাফি মেলার গুরুত্ব কী। জিওগ্রাফি মেলা, তার আগে আমরা জানবো জিওগ্রাফি মেলা কী। বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যখন ভূগোলের বিভিন্ন প্রদর্শনী, মডেল, চিত্র, পরিবেশগত সমস্যাগুলিকে তুলে ধরা হয়, যা শিক্ষার্থীরা নিজের হাতে কলমে কাজ করে এবং নিজে সকলকে শিখিয়ে দেয় এবং নিজেরা এক্সপ্লেন করে, যা শিক্ষার্থীদের আকর্ষণীয় ও তাদের মনোযোগ বৃদ্ধি করে শিখতে, তখন তাকে আমরা বলছি জিওগ্রাফি মেলা। সেখানে আমাদের বিভিন্ন চার্ট থাকছে, মডেল থাকছে, পিপিটি প্রেজেন্টেশন থাকতে পারে। এছাড়া মানে পাঠ্যপুস্তকে বাইরে গিয়ে যে আমাদের জ্ঞানটি লাভ করছি, সেই জ্ঞানটিতেই এখানে বেশিরভাগ প্রয়োগ করা হচ্ছে। অর্থাৎ পাঠ্যপুস্তক থেকে আমরা নেব জ্ঞান, তার থেকে মডেল, চার্ট এবং পিপিটি প্রেজেন্টেশন বা আমরা ডেমনস্ট্রেশন বানাতে পারি, যেগুলো আমাদের পুনর্ব্যবহারযোগ্য পদার্থ, সেগুলি দিয়ে আমরা আবার ব্যবহার করতে পারি, যে বিভিন্ন মডেল টডেল বানাতে পারি। সেটি বলছি জিওগ্রাফি মেলা। এটি আমাদের প্রধানত করছে যে শিক্ষার্থীদের কী করছে, যে ভূগোলের প্রতি একটি আকর্ষণ বৃদ্ধি করছে। তো এবার আমরা জেনে নেব ইম্পর্টেন্স কী কী রয়েছে। প্রথম রয়েছে প্রমোটস প্র্যাকটিক্যাল লার্নিং। কী করছে, প্র্যাকটিক্যাল লার্নিং এখানে সহায়তা করছে। প্রথমে কী রয়েছে, যে শিক্ষার্থীরা নিজে হাতে কলমে কাজ করবে, যেহেতু ভূগোল মেলা হবে, তাদের গ্রুপে গ্রুপে ভাগ করে দেওয়া হলো, তাহলে তারা প্র্যাকটিক্যাল নিজের হাতে কলমে কাজ করছে, শিখতে পারছে, বুঝতে পারছে। তাহলে তাদের আমি একটি আগ্নেয়গিরি মডেল বানাতে বললাম, তাহলে তারা কী করবে, আগ্নেয়গিরি মডেল বানাবে। কী হবে, যে বিভিন্ন প্লাস্টিকগুলো থেকে, যে প্লাস্টিক জলের বোতলগুলো রয়েছে, সেগুলো আমাদের পুনরায় ব্যবহার হচ্ছে, পরিবেশ দূষণ কমাচ্ছে এবং নিজের হাতে কলমে করছে। তাহলে কী করছে, তারা নিজের হাতে কলমে সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে শেখার। এরপর হচ্ছে ডেভেলপ সায়েন্টিফিক অ্যাটিটিউড, যে শিক্ষার্থীরা নিজের হাতে কলমে করছে এবং কোন জিনিসটি সঠিক কোনটি ভুল সেটি তাদের সায়েন্টিফিক দিয়ে বিচার বিশ্লেষণ করেছে। যেন আমি তাদের পড়িয়ে দিলাম যে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, তখন আমাদের কী হচ্ছে, ভূমিকম্প হচ্ছে। দুটি পাত সংঘর্ষ খাচ্ছে, তখন আমাদের ভূমিকম্প হচ্ছে।
তাহলে তারা যখন কাগজের টুকরো দিয়ে দুটো প্লেট বানাবে বা এইভাবে সংঘর্ষ করবে, যখন দুটি পাত এসে একে অপরকে সংঘর্ষ করছে, তখন আমাদের কী হচ্ছে, ভূমিকম্প হচ্ছে বা আগ্নেয়গিরি সৃষ্টি হচ্ছে। সেগুলি তারা নিজের হাতে কলমে দেখছে, শিখছে, তাহলে একটি কী হবে, সায়েন্টিফিক অ্যাটিটিউড তৈরি হচ্ছে তাদের মধ্যে। এছাড়াও এই ভূগোল মেলার মাধ্যমে কী হবে, যে আমি বললাম তাদের কোনো নদীর পাড় ভাঙনের তোমরা ডাটা কালেকশন করে নিয়ে আসো, যে কতটা পাড় ভেঙেছে, কতটা না ভেঙেছে, সেটি তোমরা মেপে নিয়ে আসো। মেপে আনলো, তারপর তারা স্ট্যাটাস সফটওয়্যার বা বিভিন্ন কিউজিএস সেটা শিক্ষকের সহায়তা নিয়ে তারা ক্যালকুলেশন করলো এবং শিক্ষকের তাদের দেখিয়ে দিলেন, তারা নিজের হাতে কলমে করলো, তাহলে একটি রিপোর্ট পেলো। তাহলে তাদের মধ্যে কী হয়েছে, সত্যকে যাচাই করার ক্ষমতা প্রবণতা বাড়ছে এক, তাদের মধ্যে একটি সায়েন্টিফিক অ্যাটিটিউড তৈরি হচ্ছে। এরপর হচ্ছে ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস। শিক্ষার্থীরা নিজে হাতে কলমে কাজ করছে এবং যেহেতু ভূগোল মেলা শিক্ষার্থীদের, তাহলে তারা নিজেরাই বুঝাবে সমস্ত শিক্ষার্থীদের বা অন্যান্য সহপাঠীদের বা অন্যান্য শিক্ষক মহাশয়দের। যেহেতু মেলার আয়োজন করা হয়েছে, তাহলে তাদের মধ্যে এটি কী হবে, বচন ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ভালোভাবে বলতে পারবে কথাবার্তা। এরপর হচ্ছে আমাদের এনকারেজ ক্রিয়েটিভিটি অ্যান্ড ইনোভেশন। যে আমরা চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে ভূগোল মেলার গুরুত্ব, যে কীভাবে শিক্ষার্থীদের বলা হলো যে আমাদের আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত হয়, তাহলে তার একটা মডেল বানালো। বা বলা হয় যে ভূমিকম্প কীভাবে হয়, তাহলে তার একটা মডেল বানালো, তার বিভিন্ন ঘর বাড়ি গাছপালা তৈরি করলো, একটা মোটর তলে ফিট করে দিল। তাহলে কী হবে, যে মোটরটি যেমনি ভাইব্রেশন করছে, উপরে কাগজের গাছগুলো ঘরগুলো ভেঙে যাচ্ছে, এভাবে আমাদের ভূমিকম্প হচ্ছে, সেটা তারা জানতে পারো। তাহলে তাদের মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি হচ্ছে এক। আর দুই, ইনোভেশন ইমাজিনেশন পাওয়ারটাও বাড়ছে, যে কীভাবে আমাদের ভূমিকম্প হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে তাদের মধ্যে ইমাজিনেশন পাওয়ার বাড়বে, যে যে পরিবেশগুলি আমাদের কীভাবে দিন দিন ক্ষতি করছে, বায়ু দূষণ, এই জল দূষণ কীভাবে পরিবেশ আমাদের ক্ষতি করছে, তাহলে তারা দিন দিন তাদের ইমাজিনেশনটা বৃদ্ধি পাবে এবং ইনোভেশন হবে। এরপর হচ্ছে টিম ওয়ার্ক অ্যান্ড লিডারশিপ। যেহেতু তাদের এটি ভূগোল মেলা, তাহলে একটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে, তাহলে তারা গ্রুপে কী সহযোগিতার মাধ্যমে কাজটি সম্পূর্ণ করবে। আর একজনকে তো লিডারশিপ হতে হবে, তাছাড়া কাজটি সম্ভব নয়। প্রতিটি গ্রুপে একটি করে লিডারশিপ থাকবে, তাহলে তাদের মধ্যে লিডারশিপ দক্ষতা বাড়বে, টিম ওয়ার্ক সহযোগিতামূলক শিক্ষা তাদের বৃদ্ধি পাবে। এবার হচ্ছে ক্রিয়েট এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস, অর্থাৎ তাদের আমি প্র্যাকটিক্যাল লার্নিং করলাম আগের দিনে, যে একটি পাশের পুকুরে নিয়ে গিয়ে দেখালাম যে কীভাবে পুকুরটি ধীরে 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 উপর নীল আস্তরণ উপরে পড়েছে, যে গাছের পাতা পাতা পড়ে, তাহলে কীভাবে নীল আস্তরণ পড়েছে, তা আমাদের কী করছে, যে জলচক্রটা ব্যাহত করছে। কীভাবে, যে ওখানে বিভিন্ন জীব রয়েছে, প্রাণী রয়েছে, যেমন মাছ, সেগুলি কী করছে, শ্বাসকষ্টে মারা যাচ্ছে অক্সিজেনের অভাবে। তাহলে কী হবে, তারা নিজেদের মধ্যে আলোচনা করবে এবং ভূগোল মেলার মাধ্যমে সকলকে বোঝাতে পারবে যে কীভাবে আমাদের পরিবেশ জল দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। এছাড়া বনভূমি ধ্বংসের ফলে আমাদের যে বিভিন্ন সমস্যাগুলি হচ্ছে, ল্যান্ডস্লাইড হচ্ছে, সেগুলি তারা অ্যাওয়ারনেস করতে পারবে সকলদের মধ্যে। এবার হচ্ছে ইনক্রিজ ইন্টারেস্ট ইন জিওগ্রাফি, সবথেকে গুরুত্বপূর্ণ শেষ পয়েন্ট। কী করছে, শিক্ষার্থীরা বোঝাবে অন্যান্য সহপাঠীদের, শিক্ষকদের। তাহলে কী হবে, সকলে একটি ভূগোলের প্রতি চিন্তা ভাবনা গড়ে উঠবে, যে ভূগোলের প্রতি আকর্ষণ তৈরি হবে, না যে ভূগোলে কিছু শেখানো হয় এবং কিছু বোঝানো হয় ভালো কিছু, তাহলে তাদের মধ্যে একটি ইন্টারেস্ট তৈরি হবে এবং ভূগোলের প্রতি আগ্রহ বাড়বে, ভূগোল শিক্ষণের প্রতি আগ্রহ পড়বে। এরপর রয়েছে আমাদের থার্ড কোয়েশ্চেন, যে হাউ উড ডু অর্গানাইজ জিওগ্রাফি এডুকেশনাল এক্সকারশন, বা এডুকেশনাল এক্সকারশন আমি কীভাবে অর্গানাইজ করবো একজন জিওগ্রাফি টিচার হিসাবে। তো প্রথমে আমরা কি করব, যে এডুকেশনাল এক্সকারশন কি আমরা জানব। যে এডুকেশনাল এক্সকারশন হলো যে শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের যে তাত্ত্বিক জ্ঞান তা থেকে বাইরে নিয়ে গিয়ে বাস্তবে দেখানো কিছু তত্ত্ব বা জ্ঞান, অর্থাৎ স্বচক্ষে দেখানো জ্ঞান। তারা এতে শিখতে পারো ভালো, জানতে পারো ভালো, তাদের মনোভাবের পরিবর্তন হবে, তাদের মধ্যে
সায়েন্টিফিক অ্যাটিটিউড তৈরি হবে, তাদের চিন্তা ভাবনার বিকাশ হবে। তো প্রথমে আমরা করব যে, যেহেতু আমি একজন স্কুল টিচার, তাহলে স্কুল টিচার হিসেবে আমি কী করব, প্রথমে যে আমার প্রধান শিক্ষক ও অন্যান্য সহকর্মী রয়েছে তাদের কাছে প্রথমে আলোচনা করব যে একটি শিক্ষামূলক ভ্রমণ করলে শিক্ষার্থীদের কী হবে, মনোভাবের পরিবর্তন হবে, তাদের আগ্রহ বাড়বে এবং তারা পড়াশোনার প্রতি মনোযোগী হবে। তাহলে সকলের সাথে সব মতামত নিয়ে একটি আলোচনা করব। তা পরবর্তীকালে আমি যাব শিক্ষার্থীদের কাছে, সকল শিক্ষার্থীকে জানাবো তাহলে আমরা একটি এডুকেশনাল ট্যুর করতে চাই বা এক্সকারশন করতে চাই, যেটা তোমাদের ভালো হবে শিখতে। এর পরবর্তী আমার পদক্ষেপ হচ্ছে সিলেকশন অফ এ প্লেস। সিলেকশন অফ এ প্লেস, তো কী রয়েছে, আমরা একটি স্থান নির্বাচন করব, যেটি কী হবে আমাদের শিক্ষা সহায়ক চিন্তা ভাবনাতে সৃষ্টি করবে। অর্থাৎ যেখানে আমরা শিখতে পারবো গেলে কিছু, এমনি গেলাম ঘুরলাম খেলাম চলে এলাম এভাবে নয়, আমরা যেন কিছু কিছু শিখতে পারি। তাহলে আমরা প্রথমে কি করব, যে বর্তমান যেহেতু আমাদের আরাবল্লী পর্বত নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছে হাইকোর্টে, তাহলে আমরা কি করব, যে আরাবল্লী পর্বতকে আমরা কেন দিন দিন ভেঙে ফেলতে চাইছে সরকার, বা আরাবল্লী পর্বত আমাদের কীভাবে ভারতের মরুভূমিকরণকে ধীরে ধীরে কমিয়ে আসছে, বা জীববৈচিত্র্য কীভাবে আমাদের ভারত রক্ষা করে চলেছে, বা প্রাচীন ভঙ্গিল পর্বত যেটি আমাদের ভারতের আরাবল্লী, সেটিকে আমরা দেখব। তাহলে আমরা একটা নির্দিষ্ট স্থান চুজ করলাম যে আরাবল্লী পর্বত। এবার রয়েছে আমাদের অবজেক্টিভ কী, সেখানকার ভূমিরূপের গঠন কেমন, 2 নম্বর অবজেক্টিভ হচ্ছে আমাদের যে জীববৈচিত্র্য কীভাবে রয়েছে, সেখানকার জীববৈচিত্র্য এবং প্রাকৃতিক পরিবেশ। 3 নম্বর হচ্ছে আমাদের অবজেক্টিভিটি, যে সেখানকার শিল্পাঞ্চল যে কীভাবে উন্নয়ন হচ্ছে পরিবেশের ক্ষতি করেছে তা জানা। থার্ড হচ্ছে, এবার হচ্ছে আমাদের ফোর্থ অবজেক্টিভ হচ্ছে আমাদের যে কীভাবে সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব হয়েছে কি হয়নি, সেটি সম্বন্ধে আমরা জানবো ওখানে গিয়ে। এগুলি আমাদের মূল অবজেক্টিভ। প্রথম রয়েছে সেখানকার যে ভূমিরূপ দেখা, দ্বিতীয় রয়েছে সেখানকার জীববৈচিত্র্য, তৃতীয় রয়েছে সেখানকার শিল্পাঞ্চল ও মানুষের জীবনযাত্রা, চতুর্থ রয়েছে আমাদের যে প্রাকৃতিক পরিবেশে সেখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট সম্ভব হয়েছে কি হয়নি। এরপর হচ্ছে প্ল্যানিং অ্যান্ড পারমিশন। আমরা কী করবো, যে যাওয়ার জন্য একটি পরিকল্পনা করবো কীভাবে, যে প্রথমে রয়েছে আমাদের গাড়ি, তারপরে বিভিন্ন অভিভাবকের শিক্ষক মহাশয়ের মতামত, এছাড়াও যে আরাবল্লী পর্বতের ওখানে প্রশাসনিক গঠন রয়েছে, শাসক ব্যবস্থা রয়েছে যেখানে বিডিও এসডিও ডিএম, সেখানকে আমরা কী করবো, একটি চিঠি লিখবো, পারমিশন নেবো যে আমরা এখানে একটি এডুকেশনাল ট্যুর এক্সকারশন করতে চাই বা এডুকেশনাল ট্যুর জন্য আমি শিক্ষার্থীদের নিয়ে যেতে চাই, সেখানকার জীববৈচিত্র্য, সেখানকার সমস্ত কিছু জিনিস দেখাতেও, পাহাড় পর্বতের মধ্যে পার্থক্য বোঝাতে, তাকে কেন ভঙ্গিল পর্বত বলা হচ্ছে তার জন্য, সেজন্য আমরা একটি নথিপত্র সংগ্রহ করব বা ঘোষণাপত্র। আর প্রি এক্সকারশন অ্যান্ড প্রিপারেশন কী করব, শিক্ষার্থীদের যাওয়ার আগে আমি তাদের কিছু ওখানকার চিত্র দেখিয়ে দেবো যে আরাবল্লী পর্বত এরকম, আরাবল্লী পর্বতের গঠন এরকম, আর আরাবল্লী পর্বত আগে কীরকম ছিল এখন কী হয়েছে। অ্যান্ড প্রিপারেশন, যে যাবে তার জন্য কী কী জিনিসপত্র নিয়ে যাবে, তারা কী কী যন্ত্র নিয়ে যাবে, এছাড়াও কী কী যন্ত্র নিয়ে যাবে, এছাড়াও কী কী আসবাবপত্র নিয়ে যাবে, মেডিকেল জিনিস নিয়ে যাবে, তাহলে আমি তাদের সাথে একটা প্রিপারেশন নেব। এরপর হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট অফ ট্রান্সপোর্টেশন অ্যান্ড সেফটি। ট্রান্সপোর্টেশন আর সেফটি বলতে এখানে বলেছে হচ্ছে যে আমরা যাব কীভাবে, প্রথমে আমরা যাব বাসে, তারপরে সেখান থেকে যাব ট্রেন থেকে আমরা যাব ওখানে গাড়ি ভাড়া করব, সে গাড়ি ধরে আমরা যাব সেখানকে 1 দিন 2 দিন স্টে করব, আমরা থাকবো, এবং সেটি হবে আমাদের সেফটির সাথে। অর্থাৎ কোনো সরাসরি আমরা প্রশাসকের সাহায্যে যাব, কোনো এজেন্টের হাত ধরবো না, এবার আমরা সেফটি ব্যবস্থা নিয়ে যাব, যে এখানে গেলে আমাদের কোনো জীবজন্তু আঘাত না করতে পারে সে ব্যবস্থা নিয়ে যাব আমরা, যেমন গাড়ি, সে গাড়ি যেমন থাকে গাড়ির মধ্যে আমরা ঘোরাঘুরি করব, দেখব, সব কিছু মাপবো।
এরপর রয়েছে আমাদের অবজারভেশন অ্যান্ড ফিল্ড ওয়ার্ক। সেখানে পৌঁছানোর পর কী হবে আমাদের অবজারভেশন। প্রথমে দেখবো আমরা ট্রান্সপোর্ট, সেখানকার ভূমিরূপ, কোথাও রয়েছে 50 মিটার উচ্চতা, কোথাও রয়েছে 100 মিটার উচ্চতা, কোথাও রয়েছে 150 মিটার উচ্চতা, কোথাও রয়েছে 500, কোথাও 600, সেভাবে কীভাবে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। আর উচ্চতা অনুযায়ী আমাদের যে গাছগুলি কি পরিবর্তন হয়েছে না একই আছে, সেখানে উচ্চতা অনুযায়ী কী কী জীব রয়েছে, কী কী প্রাণী রয়েছে, সেগুলি সম্বন্ধে আমরা জানবো। তারপরে আমরা জানবো যে সেগুলো আমরা নোট করব, সেখানকার আমরা শিল্পাঞ্চলগুলি জানবো, সেখানকার যে আমাদের দিন দিন হ্যামার হচ্ছে জীববৈচিত্র্যগুলি সেগুলো সম্বন্ধে জানবো এবং নোট ডাউন করবো আমরা খাতাতে। তাহলে কী হবে, আমরা লার্নে একটি পরবর্তীকালে অ্যানালিসিস করতে পারবো বা একটি রিপোর্ট তৈরি করতে পারবো। এরপর হচ্ছে পোস্ট এক্সকারশন অ্যাক্টিভিটি। যে পোস্ট এক্সকারশন অ্যাক্টিভিটি রয়েছে আমাদের, সেখান থেকে আমরা ফিরবো পরবর্তী দিনে ট্রেনে করে বা বাসে করে। ফিরে এসে কী করব, সেগুলি আমরা ক্লাসরুমে আলোচনা করবো যে আমরা কী কী দেখলাম, কী কী না, সেগুলি সম্বন্ধে। যেহেতু যে ডাটাগুলো আমরা তুলে এনেছিলাম সেগুলি আমরা বিভিন্ন সফটওয়্যারে অ্যানালিসিস করব, একটি সেটি আমরা সম্বন্ধে একটি যে তথ্যলিপি করব এবং সেটি রিপোর্ট করে পাবলিশ করার চেষ্টা করব। আর আমরা কী কী শিখতে পারলাম সেগুলি সম্বন্ধে আলোচনা করব। এরপর রয়েছে আমাদের এভালুয়েশন অ্যান্ড কনক্লুশন। এভালুয়েশন কি, যে সেখানকার কী কী সুবিধা অসুবিধা রয়েছে সেগুলি আলোচনা করলাম, সেখানকার সমস্যাগুলি আলোচনা করলাম এবং কেন হাইকোর্ট তাকে এই যে আমাদের 100 মিটার উচ্চতা থেকে বাঁধটি আমাদের পাহাড় নয় বলে ঘোষণা করে দিয়েছিলেন, পর্বত নয় বলে, সেটি সম্বন্ধে আলোচনা করব। এবং সর্বশেষ কী করবো, আমরা একটি রিপোর্ট তৈরি করব সেখানকার সমস্যাগুলি নিয়ে, আর প্রশাসককে জানাবো যে এই সমস্যাগুলি রয়েছে, সেই সমস্যাগুলি সমাধান করলে খুবই উপকৃত হবে। এবার রয়েছে আমাদের কনক্লুশন। কনক্লুশন বলা যায় যে জিওগ্রাফি পাঠের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সমস্ত কিছু শেখার সাথে সাথে তারা সব কিছু জানতে পারে এবং তারা বৈজ্ঞান ভিত্তিক মনোভাব গঠন তৈরি হয়, তাদের মধ্যে চিন্তা ভাবনার বিকাশ হয়। তার একঘেয়েমি না থেকে তাদের মধ্যে বাস্তব জগৎ সম্বন্ধে কত কী রয়েছে আরও জানতে চায়, তাদের চিন্তা ভাবনা প্রসার ঘটতে থাকে, তারা একে অপরের সাথে মিশতে শিখে, তারা জানতে পারে যে পরিবেশের বর্তমান সমস্যা কী রয়েছে, ভবিষ্যতে কী হতে পারে, এটা প্রেডিক্ট করতে পারে, যা আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের যে একঘেয়েমিটা দূর, তাদের মধ্যে যে বৈজ্ঞানিক মনোভাব সৃষ্টি করা, তা পরবর্তীকালে ভবিষ্যতে দীর্ঘস্থায়ী ও বড় বড় সায়েন্টিফিক ও মনুষ্য সৃষ্টিতে সাহায্য করবে, যা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।